কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কার আরাগালায়া, বাংলাদেশের ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং নেপালের তরুণদের প্রশাসনিক অচল অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ। এই প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে অঞ্চলের ঐতিহ্যবাহী রাজনৈতিক, দলীয় অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর সাধারণ তরুণ সমাজের আস্থা ভেঙে পড়েছে। এই গণবিক্ষোভগুলোর মূল রূপরেখা কোনো নির্দিষ্ট আদর্শভিত্তিক রাজনৈতিক দলের মাধ্যমে তৈরি হয়নি, বরং এর চালিকা শক্তি ছিল অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি এবং শাসক শ্রেণীর মানসিক বিচ্ছিন্নতা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্ষেত্রে আন্দোলনগুলো রাষ্ট্রীয় ব্যবস্থার শীর্ষ পর্যায় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল এবং ক্ষমতার পট পরিবর্তন ঘটিয়েছিল। ঠিক এই দক্ষিণ এশীয় আঞ্চলিক তরঙ্গের ধারাবাহিকতায় ভারতেও তৈরি হয়েছে এক নতুন আন্দোলনের প্রেক্ষাপট, যা সামাজিক মাধ্যমে ককরোচ জনতা পার্টি বা ককরোচ আন্দোলন নামে পরিচিতি লাভ করেছে। তবে ভারতের গণতান্ত্রিক অবকাঠামো, বৈচিত্র্য এবং রাজনৈতিক জটিলতার কারণে এই আন্দোলনের রূপ এবং গতি প্রকৃতি প্রতিবেশী দেশগুলোর চেয়ে কিছুটা আলাদা। ভারতের আন্দোলনটিকে গভীরভাবে বুঝতে হলে প্রথমে প্রতিবেশী দেশগুলোর আন্দোলনের মৌলিক কারণ ও ধরনগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধস, বাংলাদেশে কোটা ও বৈষম্য, নেপালে দুর্নীতি ও বেকারত্ব। প্রথমেই আসা যাক শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল চরম অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট। রাজনৈতিক রাজপক্ষ পরিবারের প্রতি জনগণের ক্ষোভ যখন চরমে পৌঁছায়, তখন প্রথাগত বিরোধী দলগুলোর তোয়াক্কা না করেই সাধারণ জনগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হয়। এটি ছিল বাঁচা মরার অর্থনৈতিক আন্দোলন, যা রাজনৈতিক নেতৃত্বের মূল উৎপাটন করে দিয়েছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনটি মূলত তরুণদের কর্মসংস্থান এবং যোগ্যতার মূল্যায়নের দাবিতে শুরু হয়েছিল। দীর্ঘদিনের রাজনৈতিক একাধিপত্য, বাক স্বাধীনতার সংকোচন এবং রাষ্ট্রীয় সংস্কারের চাহিদাকে সামনে রেখে এটি দ্রুত এক সর্বস্তরের ছাত্র জনতার অভ্যুত্থানে রূপ নেয়। এখানে মূল নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। নেপালে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং বিপুল বেকারত্বের ফলে তরুণদের মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমানোর প্রবণতা বাড়ে। রাজনৈতিক দলগুলোর অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সংগঠিত হয়ে তরুণ সমাজ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। এভাবেই জেনজি কাঁপিয়ে দেয় নেপালের দুর্নীতিবাজদের মসনদ। এবার আসা যাক ভারতের চলমান আন্দোলনের বিষয়ে। ভারতে তৈরি হওয়া আন্দোলনের পটভূমি প্রতিবেশী দেশগুলোর মতো হঠাৎ সৃষ্টি হওয়া কোনো তাণ্ডব নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট সামাজিক কটাক্ষ ও ক্ষোভের ফসল। এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয় তেলাপোকা তকমার মাধ্যমে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে এই ক্ষোভের সূত্রপাত হয়। বেকারত্ব ও শিক্ষানীতি নিয়ে আন্দোলনরত তরুণদের উদ্দেশ্যে আদালতের একটি রায়ে শুনানিতে কটাক্ষ করে তিনি তরুণদের সমাজের পরজীবী ও তেলাপোকার সাথে তুলনা করেন। এই চরম অবমাননাকর মন্তব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপক। তিনি ককরোচ জনতা পার্টি নামের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করেন, যার মূল দর্শন ছিল, যদি আপনারা আমাদের তেলাপোকা মনে করেন, তবে আমরা প্রমাণ করে দেব যে তেলাপোকা যে কোনো পরমাণু হামলার পরেও টিকে থাকতে পারে। ইনস্টাগ্রাম ও এক্স সবখানেই শুরু হয় ঝড়। ভয়েস অব দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড স্লোগান নিয়ে প্ল্যাটফর্মটি মাত্র কয়েক সপ্তাহে কয়েক কোটি অনুসারী লাভ করে। ভারতীয় রাজনীতিতে ইতিপূর্বে কখনোই মিম বা স্যাটায়ার এতটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়নি, যা এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদিকেও সংকটে ফেলে দিয়েছে। ভার্চুয়াল জগতে এই আন্দোলন খুব দ্রুত দিল্লির যন্তর মন্তর, পাটনা, জয়পুর এবং ব্যাঙ্গালোরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। দাবি ওঠে শিক্ষানীতি সংস্কার, সরকারি চাকরির প্রশ্নফাঁস রোধ, নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং বেকার ভাতা প্রদান, যা নিয়ে এখন পুরোপুরি বিপাকে মোদী সরকার।
শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ও ছাত্র সংগ্রামের ইতিহাস থেকে আলাদা হয়ে ভারতে আন্দোলনটি এক অভিনব সামাজিক মাত্রা পেয়েছে, যেখানে প্রথাগত রাজনৈতিক সক্রিয়তাবাদী কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের পাশাপাশি মূল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার, সুশীল সমাজ এবং আঞ্চলিক বিনোদন জগতের তারকারা। ইউটিউব ও ইনস্টাগ্রামের শীর্ষস্থানীয় রোস্টার ও কৌতুক শিল্পীরা স্ট্যান্ড আপ কমেডি, ব্যঙ্গাত্মক গান ও ভিডিওর মাধ্যমে ককরোচ প্রতীকটিকে মূলধারার পপ কালচারে রূপ দিয়ে তরুণদের পুঞ্জীভূত ক্ষোভ ও বেকারত্বের সমস্যা তুলে ধরছেন। অন্যদিকে সোনম ওয়াংচুংয়ের মতো সর্বজনীন শ্রদ্ধেয় পরিবেশ কর্মী ও শিক্ষা অ্যাক্টিভিস্টরা এই দাবির প্রতি নীতিগত সমর্থন জানিয়েছেন। সেই সাথে রাষ্ট্রীয় ও রাজনৈতিক চাপের মুখে মূলধারার বলিউড নীরব থাকলেও তামিল, তেলেগু, বাংলা এবং ওটিটি মাধ্যমের বহু তরুণ অভিনেতা ও স্বাধীন সঙ্গীত শিল্পী প্রকাশ্যে ককরোচ প্রতীকের ব্যাচ ও টি শার্ট পরিধান করে এই প্রতিবাদে সামিল হয়েছেন, যার ফলে আন্দোলনটি কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ না থেকে এক সর্বভারতীয় ও নান্দনিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূদৃশ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অভ্যুত্থানের সাথে ভারতের ককরোচ আন্দোলনের গুণগত ও কৌশলগত ফারাকগুলো বেশ স্পষ্ট। প্রথমত, আন্দোলনের মূল ধরন বিবেচনা করলে দেখা যায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের আন্দোলন শুরু থেকেই রাজপথ কেন্দ্রিক এবং শেষ পর্যন্ত একদফা সরকারের পতনের দিকে ধাবিত হয়েছিল। বিপরীতে ভারতের আন্দোলনটি ইন্টারনেট স্পেসে ডিজিটাল স্যাটায়ার ও মিম কালচার দিয়ে শুরু হয়ে পরবর্তীতে নীতিগত সংস্কারের দাবিতে রাজপথে বিস্তৃত হয়। এছাড়া শ্রীলঙ্কায় কাজ করেছিল চরম দেউলিয়াত্ব ও বাংলাদেশে ক্ষমতার একচ্ছত্র শাসন এবং বৈষম্য। অন্যদিকে ভারতে আন্দোলনের মূলে রয়েছে তরুণদের প্রতি প্রাতিষ্ঠানিক অবমাননাকর কটাক্ষ, বেকারত্ব এবং প্রশ্ন ফাঁস বা পরীক্ষা ব্যবস্থার অনিয়ম। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে ভারতের আন্দোলনের কিছুটা অমিল থাকলেও একটা জায়গায় স্পষ্ট মিল রয়েছে। এই সব আন্দোলনগুলোই জেনজির দ্বারা পরিচালিত হচ্ছে, যারা কিনা দুর্ভেদ্য, অজেয়। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে? ভারতের রাজনৈতিক অবকাঠামো অত্যন্ত বিশাল ও জটিল, তাই প্রতিবেশী দেশগুলোর মতো এখানে হঠাৎ সরকার পতন না হলেও এই ককরোচ আন্দোলন ভারতের রাজনীতিতে বেশ কিছু সুদূর প্রসারী প্রভাব ফেলবে। রাজনীতিতে জেনজি ভোটের মেরুকরণ। ভারতে ঐতিহ্যগতভাবে ভোট ব্যাংক তৈরি হতো জাতিভিত্তিক, ধর্মভিত্তিক বা অঞ্চলভিত্তিক সমীকরণে, কিন্তু এই আন্দোলনের ফলে ভারতীয় রাজনীতিতে প্রথমবার একটি সুনির্দিষ্ট যুব ও বেকার ভোট ব্যাংক তৈরি করেছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস উভয় পক্ষকেই তাদের ইশতেহার ও নীতিতে সংশোধন আনতে হচ্ছে। নীতিগত সংস্কার ও শিক্ষা ব্যবস্থার ডিজিটাল স্বচ্ছতা। আন্দোলনের মুখে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নিট, ইউপিএসসি, এসএসসি পরিচালনায় কঠোর আইন প্রণয়ন এবং প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তিগত সংস্কার করতে বাধ্য হতে পারে। স্যাটায়ার পলিটিক্স বা ব্যঙ্গাত্মক রাজনীতির প্রাতিষ্ঠানিক রূপ। সিজেপি হয়তো সরাসরি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, তবে এটি ভারতের একটি শক্তিশালী প্রেসার গ্রুপ হিসেবে থেকে যাবে। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে কিভাবে কৌতুক, মিম এবং ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায় তার এক নতুন মডেল তৈরি হয়েছে। পুরো দক্ষিণ এশিয়া জুড়েই তরুণ সমাজ আজ এক স্পষ্ট বার্তা দিচ্ছে, রাজনীতি ও প্রশাসনের প্রথাগত ছক দিয়ে তাদের আর নিয়ন্ত্রিত করা সম্ভব নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক দেউলিয়াত্বের বিরুদ্ধে ক্ষোভ, বাংলাদেশের রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা ভারতের অপমানসূচক তকমার জবাবে গড়ে ওঠা ককরোচ আন্দোলন, প্রতিটি ঘটনাই একই সুতোয় গাঁথা। ভারতের এই আন্দোলন প্রমাণ করে যে শাসন ব্যবস্থা যখন জনগণের অবমূল্যায়ন করে, তখন তরুণ প্রজন্ম নিজের ভাষা ও প্রতীক নিজেরাই তৈরি করে নেয়। রাজপথের পাশাপাশি ইন্টারনেটের দেয়ালে গড়ে ওঠা এই ককরোচ আন্দোলন ভারতের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে থাকবে।